এই ম্যাচের উপর তার ডিপেন্ড করবে ভবিষ্যতে সে থাকবে কি থাকবে না আমাদের দলের হয়ে। এই সাস্টেনেবল একটা পারফরমেন্স যদি না দেখাতে পারে বা দিতে না পারে আমাদের দলের মাধ্যমে, তাহলে সে কোচের আমার মনে হয় চলে যাওয়াটাই বেটার। কিন্তু এই সিন্ডিকেটটা টোটালি বিলুপ্তি করা উচিত। এইসব কারণেই তাকে বিদায় দেওয়া উচিত আমার মনে হয়। ওয়েলকাম ব্যাক। আপনি আছেন স্টার প্লেতে, আর আপনার সাথে আছে আমি মামুনুর রশিদ, এবং আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, সাবেক ফুটবলার শেখ আসলাম। আমরা আজকে আসলে আলোচনা করতে চাই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে। আগামীকালকে বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। হ্যাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশ জাতীয় দল অনেকদিন ধরে কোচ হিসেবে আছেন, তার ভবিষ্যৎটা কি, আসলে এই ম্যাচ পরে তিনি বাংলাদেশের জাতীয় থাকছেন কিনা, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটু একদম শুরুতেই ছোট করে জানতে চাই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা আসলে কেমন হতে যাচ্ছে। না, যেহেতু এটা সিঙ্গাপুরের মাঠেই হবে, একটু টাফ হবে আমাদের জন্য, বাট আমরা যদি কম্প্যাক্ট ডিফেন্স নিয়ে যদি আমরা ফুটবল খেলতে পারি, সহজে আমাদেরকে হারাতে পারবে না আমার মনে হয়। আপনি ডিফেন্সিভের কথা বলছেন, ডিফেন্সে আমাদের তপু বর্মন নেই এই ম্যাচে, বাংলাদেশের জন্য কি সেটা একটু টাফ হবে কিনা? একটু তো টাফ হবে, কারণ তপু বর্মনের একটা আস্থার জায়গা ছিল বাংলাদেশ নিয়ে, এবং আমি জানি না কিভাবে ডিফেন্সিভ অর্গানাইজেশনটা তারা দাঁড় করাবে। বাট ডিফেন্স একটু যদি টাইট খেলে, যেহেতু তাদের মাঠে খেলা, আমার মনে হয় কম্প্যাক্ট ডিফেন্স খেললে হারাতে খুব কষ্ট হবে তাদের। সাম্প্রতিক সময় নিশ্চয়ই বাংলাদেশের খেলাগুলো আপনি দেখেছেন। হাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশ দলের কোচ, লম্বা সময় ধরে আছেন। এইতে তার যে ট্যাকটিক্স বা তিনি যেভাবে সাজান প্রতিপক্ষ বিবেচনা করে, আপনি আসলে মোটা দাগে কি বলবেন হাভিয়ার ক্যাব্রেরার দল সাজানো নিয়ে? না, নো ডাউট হি ইজ এ ভেরি গুড কোচ, কারণ এতদিন ধরে প্রতিটা প্লেয়ারকে মানে খুব ভালোভাবে সে চিনে, এবং কাকে কখন কোথায় খেলাতে হবে সেটা ভালো মতো জানেন উনি। তো ডেফিনেটলি এই ম্যাচের উপর তার ডিপেন্ড করবে ভবিষ্যতে সে থাকবে কি থাকবে না আমাদের দলের হয়ে। বাট একজন অভিজ্ঞ কোচ বাংলাদেশের জন্য আসলে খুব জরুরি। তার থেকে আরও বেশি জরুরি আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল সেদিন। তো উনি বললো যে আমাদের যে সময়কালে যে ফুটবলটা, যে ক্লাবের ফুটবলটা যে চাঙ্গা ছিল, সেইটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে উনি চেষ্টা করবে। এটা আমাদের সঙ্গে কথা হয়েছে। আশা করি আমাদের ফুটবল আবার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের আসছে আমার মনে হয়। হাভিয়ার ক্যাব্রেরা নিয়ে কথা বলছিলাম, তাকে নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাই। তিনি যেই লম্বা সময় ধরে আছেন, বাংলাদেশে এত লম্বা সময় ধরে কোনো কোচ ছিলেন না, এক্স্যাক্টলি সেই জায়গায় তার ফলাফলটা আসলে বাংলাদেশ ফুটবল কি পেয়েছে? না, আমার মনে হয় আহামরি ওইভাবে আমরা কিছু পাই নাই। পাশাপাশি বলবো যে আচমকা মানে দু একটা রেজাল্ট হয়তো আমাদের ফেভারে এসছে, বাট এই সাস্টেনেবল একটা পারফরমেন্স যদি না দেখাতে পারে বা দিতে না পারে আমাদের দলের মাধ্যমে, তাহলে সে কোচের আমার মনে হয় চলে যাওয়াটাই বেটার আমার কাছে মনে হয়। এবং আপনি যদি দেখেন যে তার সময়ে হামজা, সমিত সোম, ফাহমিদুল্লাহর মতো, কিউবা মিচেলের মতো ফুটবলাররা এসেছেন, তাদেরকে পরিচালনা করার মতো সেই ক্যালিভারকে আসলে বা সেই সিভিটা কি মানে ক্যাব্রেরা আছে কিনা? না, এইগুলো নিয়েই প্রশ্ন উঠছে ওনার এগনেস্টে। আমি মনে করি যে আমাদের যে কোয়ালিটি প্লেয়ার এখন এসছে আমাদের বাংলাদেশে বংশীভূত যারা বিদেশে থাকে, তাদেরকে নিয়ে আমাদের আরও বেটার রেজাল্ট করা উচিত ছিল। আপনি খুব ছোট ছোট করে উত্তর দিচ্ছেন। আসলে আমি আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই। আপনি সাবেক ফুটবলার, বাংলাদেশের নারী নক্ষত্র, আপনি সবই জানেন, এবং বাংলাদেশের ফুটবল সবসময় ফলো করেন, ফুটবল নিয়ে অ্যানালাইসিস করেন। সেই জায়গায় আমি যদি একদম টু দ্য পয়েন্টে বলি, সিঙ্গাপুর ম্যাচ বাংলাদেশের সাথে এশিয়ান বাছাই কাপের শেষ ম্যাচ, সেই ম্যাচ শেষে হচ্ছে ক্যাব্রেরাকে বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে দেখেন কিনা? ইট ডিপেন্ডস অন ইউর রেজাল্ট। এটা রেজাল্টটা কী হয় সেটা দেখবেন, এবং সে যদি বেটার রেজাল্ট দিতে পারে, ডেফিনেটলি অথরিটি ইজ দেয়ার, তারাই ডিসিশন নেবে। কারণ তার ভালো দিকটাও দেখতে হবে, মন্দ দিকটাও দেখতে হবে, কতটুকু তার পাল্লা ভারী ভালো দিকে, সেই দিকে বিবেচনা করেই আমার মনে হয় তার ভাগ্য নির্ধারণ হবে। না, আমি একেবারে আপনার মতামতটা জানতে চাই। ফুটবল ফেডারেশন কি চিন্তা করছে সেটা ফুটবল ফেডারেশনের বিষয়। আমি আপনার মতামতটা জানতে চাই, তার যে সাম্প্রতিক রেজাল্ট, বা তিনি এত ভালো ফুটবলারদেরকে পেয়েও আসলে বাংলাদেশকে কি দিতে পেরেছেন, সেই বিবেচনায় তাকে আপনি আর সেই বিবেচনায় সে থাকে না আমার বিচারে। কারণ আপনি হামজা চৌধুরীর মতো একটা কোয়ালিটি প্লেয়ার, এত তারকাখচিত প্লেয়ারকে পেয়ে আমরা যদি এই কোয়ালিফাইং রাউন্ড থেকে আমরা যদি বিদায় নেই, এটা লজ্জার আর সীমা থাকবে না আমাদের।
কারণ আমাদের আরও কোয়ালিটি প্লেয়ার সমিত সোম এবং আদার্স যারা এসছে সবাই কোয়ালিটি প্লেয়ার, এবং এদের দিয়ে আমাদের ডেফিনেটলি কোয়ালিফাই করা উচিত ছিল। ছোট করে একটা বিষয় জানতে চাইবো, বেশ কিছু গুঞ্জন উঠে, অভিযোগ ওঠে কোচকে নিয়ে, যে সিন্ডিকেট, বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেটের একটা আবহাওয়া, আপনাদের কানে সেগুলো যায় কিনা, বা আপনারা এগুলা নিয়ে কি বলবেন? না, এই আসলে ওইভাবে আমাদের কানে আসে না যে সিন্ডিকেট নিয়েই চলছে উনি, কিন্তু এই সিন্ডিকেটটা টোটালি বিলুপ্তি করা উচিত। কারণ যে বেটার ফুটবল খেলবে তাকেই চান্স দিতে হবে, এবং যে যাতে করে বাংলাদেশের পতাকা মানে উপরের দিকে উঠতে পারে সেই ধরনের একটা ডিসিশন নিয়ে আমাদের টিম 11 জন দাঁড় করানো উচিত আমার মনে হয়। আপনি তো ডিফেন্সে খেলেছেন, আমি গোলরক্ষক, অফেন্স খেলছি সবসময়। অফেন্স আপনার হচ্ছে যে আমার এখনো পর্যন্ত আমার যে রেকর্ড, এটা এখনো কেউ টাচ করতে পারে না ইনশাল্লাহ। গোলের রেকর্ড 178 গোলস শুধু লিগে, আর ইন্টারন্যাশনালি 24 গোল, হাইয়েস্ট গোল গেটার আমি এখনো। আল্লাহর রহমতে এখনো আপনাদের দয়ে আমি আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অফেন্স বলতে গিয়ে ডিফেন্স বলে ফেলছি ভুলে, আমি সেজন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমি যেটা শ্রীলঙ্কাতে যে আই ওয়াজ দ্য টপ স্কোরার, জি। এবং এটা মানে চিন্তা করা যাবে না যে কি ধরনের কম্পিটিটিভ মুড। সেটা আমার জানা আছে, আমি সেটা বলছিলাম কারণ হচ্ছে আপনি প্রতিপক্ষের গোলরক্ষকের বেশ বড় পরীক্ষা নেন, একটু সেটা আনছি কেন, জিকোর কথা বলতে চাই, বাংলাদেশের বাজ পাখি বলা হয়, সেই ফুটবলারটা বা সেই গোলরক্ষকটা অনেকদিন ধরেই বাংলাদেশ দলে সুযোগ পাচ্ছে না, সার্ভিস দিয়েছে, এবং আমার মনে হয় এই মুহূর্তে চান্স পাচ্ছে না দলে। এত বড় একটা অভিজ্ঞ গোলকিপার ডেফিনেটলি টিমে চান্স পাওয়া উচিত ছিল। এই সিদ্ধান্তগুলো তো আসলে কোচ নেয়, আপনি না, এটা এখানে সে ব্যর্থ হয়েছে, এবং এইসব কারণেই তাকে বিদায় দেওয়া উচিত আমার মনে হয়। আর একটু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে জানতে চাই, র্যাঙ্কিংয়ে যেহেতু সিঙ্গাপুর এগিয়ে আছে, বাংলাদেশের এই ম্যাচে তপুকে পাচ্ছি না আমরা, রাকিবকেও হয়তো বা পাচ্ছি না এই ম্যাচে, মানে একটু কঠিন হয়ে যাবে কিনা বাংলাদেশের জন্য? না, ওই জায়গায় আমি খুব ভীত সন্ত্রস্ত আছি যে স্ট্রাইকিং জোনে আমাদের কোনো ত্রাস করার মতো কোনো প্লেয়ারই আমি দেখছি না। কারণ আপনার এই অফেন্স যারা গোল গেটার তাদের তো আমরা মাঠেই দেখছি না। সো এদের এই মুহূর্তে কেন তারা ইনজিউর্ড হলো সেটাও একটা মানে প্রশ্ন থেকে যায়। আর পাশাপাশি বলবো যে আমাদের তপু বর্মন একটা বিগ ফ্যাক্টর ছিল আমাদের টিমের জন্যে। এইসব জায়গাগুলো যারা ডিফেন্সিভ অর্গানাইজেশনে এখন খেলছে তারা কতটুকু ম্যাচিউর এটাও আপনার দেখতে হবে। এইসব বিষয় চিন্তা করে, প্লাস ওদের নিজস্ব মাঠ, সব কিছু মিলে ওদের ফেভারেই কিছুটা থাকবে আমার মনে হয়। বাংলাদেশি যে প্রবাসীরা আছেন তারা নিশ্চয়ই বাংলাদেশকে সাপোর্ট জানাতে সেই মাঠে ছুটে যাবেন। ডেফিনেটলি তারা যেন আপনার মাধ্যমে আমি তাদের বলতে চাই, তারা যেন আশাহত না হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ম্যাচে আপনি আসলে কাকে ট্রাম্প কার্ড হিসেবে দেখতে চান? কে ট্রাম্প কার্ড হতে পারে? হামজা আছেন, সমিত আছেন, ফাহমিদুলের কথা বলতে পারি, বা মোরসালিনের কথা বলতে পারি। এর মধ্যে মোরসালিন একটু ট্রিকি প্লেয়ার, ও স্ট্রাইকিং জোনে বেশ সুযোগ পেলে কাজে লাগিয়ে দেয়। পাশাপাশি বলবো যে হামজা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এবং ওকেই আমাদের কাজে লাগানো উচিত বেশি করে। কিন্তু হামজাকে যেভাবে আসলে কাজে লাগানো উচিত বা যেভাবে কাজে লাগানো দরকার, সেইটাকে আমরা হামজার থেকে আমরা আদায় করতে পারছি কিনা? হামজা যেই পরিমাণের বা যেই মানের ফুটবলার, না আমরা পাচ্ছি না, কারণ ওর মানে প্রতিটা মুভমেন্ট বোঝার মতো ক্ষমতা আমাদের প্লেয়ারদের এখনো হয়নি আমি মনে করি। সেই জায়গায় আসলে আমরা কোন জায়গাটায় উন্নতি করতে হবে, বা কোন জায়গাটায় হামজার সাথে তাল মেলানোর জন্য কাজ করা উচিত? আমার মনে হয় যে স্ট্রাইকিং জোনটাকে আমরা যদি একটা সাউন্ড জায়গায় নিয়ে যেতে পারতাম, তাহলে হামজার উপর এত বেশি প্রেশার পড়তো না, এবং ও আরও স্বাচ্ছন্দ্যভাবে, আরও রিল্যাক্স মুডে সে ফুটবল খেলতে পারতো, এবং ডেফিনেটলি আমরা একটা কমান্ডিং ভয়েসে আমরা খেলে জিতে আসতে পারতাম। হামজার কথা বলছিলাম, হামজা আসাতে বাংলাদেশের ফুটবলে একটা ভিন্ন রকম পরিবর্তন হয়েছে। এই এক হামজা দিয়ে কি আসলে বাংলাদেশের ফুটবলের যে মানচিত্র সেটা কি পরিবর্তন করা সম্ভব কিনা? ওর এই হাইপটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা বিভিন্ন জেলা পর্যায়ে যে লিগগুলো হতো এগুলো যদি আবার পুনরায় চালু করা যেতে পারে, ডেফিনেটলি আমাদের অনেক হামজা চৌধুরী আমাদের অনেক গ্রামগঞ্জে পড়ে আছে, এদেরকে তুলে আনার দায়িত্ব আমাদের, এবং এটা ফুটবল ফেডারেশনের দায়িত্ব। তাবিদ আওয়াল তিনি এসেছেন, তার প্রতি আসলে কতটা ভরসা রাখবেন? না, সে চেষ্টা করছে ডেফিনেটলি। সে যেহেতু ফুটবল প্লেয়ার ছিল, তার নতুন ধ্যান ধারণা আমার কাছে খারাপ লাগে নাই, বাট এই যে বাইরে যে আউটসোর্সিংগুলো যে করছে এটাও তার মাধ্যমেও অনেক কিছু আমরা পেয়েছি। ইটস গুড। আমার মনে হয় আরও বেটার করা উচিত।
যেহেতু আমাদের একটা স্বর্ণালী যুগ ছিল আমাদের ফুটবল যখন হতো আমাদের সময়, তখন তো জাতি দুভাগে বিভক্ত হয়ে যেত। সো এই দিনটা আমাদের ফিরে আনার দরকার, এবং যুব সমাজ যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ক্রীড়ামন্ত্রী ওনারা লেগেছে, আশা করি আমাদের যুব সমাজ আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর সাথে আপনার সাম্প্রতিক সময়ে একটা সাক্ষাৎ হয়েছে, একটু গল্পটা শুনতে চাই। সাম্প্রতিক সময় আপনাকে বলতে হয় আমাদের যৌবনের কথা। আবাহনী যখন ফুটবল খেলতো, আবাহনী মোহামেডান, তখন উনি এবং কোকো দুজনেই আমাদের আবাহনী মাঠে ওখানে প্র্যাকটিস করতেন। কোকো ক্রিকেট খেলতেন ওখানে, এবং তখন থেকেই আবাহনীর যে পপুলারিটি এবং মোহামেডানের যে পপুলারিটি, এটার জন্য উনি খুব উৎসাহিত ছিলেন কিভাবে ওনাকে আমরা আবাহনী ক্লাবের একটা মেম্বারশিপ ওনাকে দিতে পারি। আমার কাছে বারংবার উনি এসছে, আমি অথরিটিকে জানিয়েছিলাম, এবং সে যে ওনার বাবার মতো শ্রদ্ধেয় মরহুম জিয়াউর রহমান সাহেবের মতো এত উৎসাহী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এটাকে আমরা কাজে লাগাতে চাই এবং আশা করি আমাদের ক্রীড়াঙ্গন আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। ফুটবলের উন্নয়নে আসলে কী ধরনের কথা হয়েছে বা কোনো বার্তা দিয়েছেন কিনা? না, উনি যা বলেছে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকেই বলেছেন সব কিছু, এবং আমাদের সঙ্গে কথাও হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের যেহেতু খুব স্নেহের পাত্র, উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা ওনার সঙ্গে বসবো। আপনাদের মতো যারা সাবেক ফুটবলার Right. আছেন, তাদেরকে আরেকটু বেশি ফুটবলের কাজে লাগানো যায় কিনা বাংলাদেশের ফুটবল উন্নয়নে? হ্যাঁ, ইট ডিপেন্ডস অন দেম। ওনারা যদি আমাদের কাজে লাগে, উই আর রেডি টু সার্ভ। আমরা জাতিকে সেই পুরনো দিনে ফিরে নিয়ে কীভাবে নিয়ে যাওয়া যায়, কারণ জাতি দুভাগে বিভক্ত হয়ে যেত যখন আমরা ফুটবল খেলতাম। ইটস নট এ ম্যাটার অফ জোক। সারা বাংলাদেশ ওই 90 মিনিট শুধু ওই টেলিভিশনের দিকে চোখ থাকতো তাদের। সো এই জিনিসগুলো আবার ফিরিয়ে আনা যায় কিভাবে, সেইগুলো নিয়ে আমরা প্রতিমন্ত্রীর সঙ্গে, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো, এবং আশা করি একটা সুফল আমরা পাবো। ছোট্ট করে যদি একটু গল্প শুনতে চাই আপনাদের সেই সময়ের ঐতিহ্যের, ফুটবলের ঐতিহ্যের, আপনারা যখন মাঠে যেতেন তখন আসলে কেমন ক্রাউড থাকতো, বা ছোট করে কোনো স্মৃতি যদি বলা যায়। বলতে সারা বাংলাদেশ দুভাগে বিভক্ত হতো, আর স্টেডিয়ামে যত লোক ঢুকে খেলা দেখতো, তার বেশি লোক বাইরে ওই আবাহনী গ্যালারির পেছনে নিচে দাঁড়িয়ে তারা আওয়াজ শুনতো যে কোন গ্যালারিতে আওয়াজ হচ্ছে। মোহামেডানের গ্যালারিতে আওয়াজ হলে বুঝতো যে মোহামেডান গোল দিয়েছে, আবাহনীর দিকে আসলে এইভাবে মানে যোজন যোজন একটা যুদ্ধ হতো। এবং সেই যে ক্রীড়ার যে উৎসব, এগুলো ফিরিয়ে না আনা পর্যন্ত আমার মনে হয় এই যুব ক্রীড়ামন্ত্রী উনি যে এখন আছেন, উনিও এই আমাদের এই সুফলের ভাগী আর কি, উনিও চেষ্টা করবেন আমাদের মাধ্যমে কিভাবে এটাকে আবার রিঅর্গানাইজ করা যায়। তো ফাহমিদুলকে নিয়ে কথা বলতে চাই। ফাহমিদুল খুবই তরুণ ফুটবলার, তার আশা নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত এসেছে। তার ফুটবলে আপনি বিশেষত্ব আসলে কি দেখেন? হি ইজ গুড, ভেরি গুড। এবং সে যে ফরেন লিগ খেলা মানে একটা পরিপক্ক প্লেয়ার তৈরি হয়ে যাওয়া, সেক্ষেত্রে ওর সার্ভিসটা আমাদের নেওয়া দরকার, এবং সার্ভিসটা নিতে গেলে ওর ভাষা, ওর পাসিং, ওর সব কিছু তো বুঝতে হবে আপনাকে। এই জায়গাটা আমাদের কিছুটা মানে ছেদ হচ্ছে, আমরা আপনার ভাষা বুঝতে পারছি না, যার ফলে আমি এদিক ওদিক চলে যাচ্ছি, যার জন্যে ওর যে মানে ভালো রেজাল্ট যেটা, সেটা আমরা পাওয়ার থেকে আমরা দূরে থাকছি। সমিত সোমের ক্ষেত্রে আসলে কি বলবেন? হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। এবং ওই একই কথা বলবো যে ওরা যেহেতু বিদেশের লিগ খেলে, ওদের স্ট্যান্ডার্ডটাই অন্যরকম। এর সাথে মানে তাল মিলিয়ে আমাদের লোকাল প্লেয়ারদেরও মানে সমানভাবে সাপোর্ট দিতে হবে, তাইলে ওরা আরও জ্বলে উঠবে। কিউবা মিচেলকে কি একটু মিস করছেন কিনা? কিউবা মিচেল, হ্যাঁ, ডেফিনেটলি। ও আমি জানি না ওর কেন আসতে পারছে না, কি হচ্ছে তার, বাট এই প্লেয়ারগুলো আসলে আমাদের বাংলাদেশের সুপুত্র আমি বলবো, এবং এদের প্রেজেন্সে আমাদের ফুটবলটা আবার ঘুরে দাঁড়িয়েছে। এটা একটা বিরাট আলোচনার খোরাক হয়ে গেছে আমাদের জন্য। এটা আমাদের প্লাস পয়েন্ট আমরা বলবো। আসলে আমি শুরুতে একটু সিন্ডিকেটের কথা বলছিলাম, আবার একটু সেখানে ফিরতে চাই। আপনারা যখন খেলতেন মোহামেডান, আবাহনী, আমরা একটা জিনিস বলে যে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে ক্লাবের আধিপত্যও চেঞ্জ হয়। সেইখানে আসলে সিন্ডিকেট না থাকলেও কোনো ধরনের কি আধিপত্য কি আপনারা কখনো টের পেয়েছেন যে এই সরকার এসেছে,
এই ক্লাবের একটু আধিপত্য, ওই সরকার এসেছে একটু ওই ক্লাবের আধিপত্য, এরকম কি আপনারা কখনো আপনাদের মনে হয়েছে কি? ইটস নট লাইক দ্যাট। আমার মনে হয় এই ক্রীড়াঙ্গনে ওই ধরনের পলিটিক্স আসে না। হ্যাঁ, পলিটিক্স এসছে কে কাকে কিভাবে হারাতে পারে, আবানি কয় গোলে হারাবে কিংবা মোহামেডান কয় গোলে হারাবে, এইগুলো নিয়ে অনেক পলিটিক্স হয়তো হয়েছে, বাট এই ধরনের পলিটিক্স ওখানে আমি দেখি না আমার যৌবনে। ক্লাব পর্যায়ে না, মানে ক্লাবের একটা আধিপত্য কি জাতীয় দলে প্লেয়ার নির্বাচনের ক্ষেত্রে বা স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে, স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে ধরেন ম্যানেজারের একটা ভূমিকা থাকতো, এরকম অনেক কথা আমরা শুনতে পাই আসলে। না না, আমার মনে হয় না ওই রকম কোনো কিছু হয়েছে আমাদের সময়। বর্তমানে কিছু হচ্ছে কিনা আমি জানি না, বাট যারা বেস্ট এফোর্টটা দিবে তাকেই আমি সিলেক্ট করব। এবং এটা তো লোক চক্ষুর অন্তরালে কিছু হবে না, সবাই দেখতে পাচ্ছে কে ভালো ফুটবল খেলছে, সো তাকে বাদ দিয়ে তো ন্যাশনাল টিম হবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, ব্রাদার্স ইউনিয়ন এবার লিগে সম্ভবত তারা 6 বা 7 আছে, সেই দলের একজন গোলকিপার এবার জাতীয় দলের সুযোগ পেয়েছেন। একটা দল যখন লিগে 6-7 থাকে বা এত এত গোল খায়, সেই দলের গোলকিপার কিভাবে জাতীয় দলের চান্স পায় জিকো না পেয়ে? না, জিকোকে সে যেহেতু অভিজ্ঞ প্লেয়ার, তাকে ডেফিনেটলি তাকে রাখা উচিত ছিল, এবং ওকে রেখে জুনিয়রদেরকে সুযোগ দেওয়া যেতে পারে। বাট ভাইটাল প্লেয়ারকে আপনি কেন বাদ দিবেন, এটা প্রশ্ন, আমারও প্রশ্ন আপনার মাধ্যমে, যে এটা নিয়ে আমাদেরও কথা হবে। হাবিয়ার কাবরেরার কাছে প্রশ্নটা করা হয়েছিল, তিনি বলেছেন যে জিকো ভালো অভিজ্ঞ, কেউ তিনি আসলে তারুণ্যকে সুযোগ দিতে চান। আসলে এটা কি আসলে কোনো যুক্তি এই জায়গায়? এটা কোনো যুক্তিতে পড়ে না, কারণ অভিজ্ঞ প্লেয়ারের যে তার যে ভ্যালু, এই ভ্যালু তো আর তরুণের কাছে পাওয়া যাবে না। সো এই জায়গায় আমি মনে করি যে উনি যেটা বলেছে এটা ভুল বলেছে। আরেকটা বিষয়, জামাল ভুঁইয়া বাংলাদেশ দলের অধিনায়ক, বেশ কিছু ম্যাচ ধরে বা সাম্প্রতিক সময়ের যে ম্যাচগুলো, সেখানে দেখা যাচ্ছে যে জামাল ভুঁইয়া শুরুর একাদশে থাকছেন না, বা হচ্ছে টাইম পাচ্ছেন খুব কম। ক্যাপ্টেন হয়ে আসলে টাইম না পাওয়া বা শুরুর একাদশে না থাকা, এই বিষয়গুলো আসলে ভাবায় কিনা? জামাল ভুঁইয়াকে নিয়ে আমারও প্রশ্ন, সে এখন ডাইং ফর্মে আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। এই ফ্যাগ এন্ডে যে তাকে নামানো হয়, কিন্তু তার থেকে অনেক ফিট প্লেয়ারকে সুযোগ দিয়েছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করব। কারণ এই ক্যাপ্টেন্সি একমাত্র দিয়ে আপনি মাঠে নামিয়ে দিবেন, মাঠে হেঁটে বেড়ালে দ্যাটস নট গুড এনাফ ফর আওয়ার টিম, এবং এটার জন্য টিম এফেক্ট করবে। এই জন্য যেটা কোচ ডিসিশন নিয়েছে খারাপ নেয়নি, ভালোই নিয়েছে। মানে জামাল ভুঁইয়ার পারফরমেন্স দিকে আমার মনে হয়। আর জামাল ভুঁইয়া আসলে বাংলাদেশের, আমরা যখন বলি যে হামজা আসাতে ফুটবলের একটা নবজাগরণ, সেটা কিন্তু জামাল ভুঁইয়ার হাত ধরেই শুরু হয়েছিল, এবং বাংলাদেশের ফুটবলকে তিনি লম্বা সময় সার্ভিস দিয়েছেন। জামাল ভুঁইয়ার কি আসলে নিজেকে নিয়ে এখন চিন্তা করা উচিত কিনা? ডেফিনেটলি চিন্তা করা উচিত, এবং সে এই যে ফ্যাগ এন্ডে কিংবা মাঝামাঝি সময় কিছুটা নামিয়ে তাকে দেখতে পারে, তার যেহেতু এক্সপিরিয়েন্স আছে। বাট 90 মিনিটস খেলার মতো এই স্ট্যামিনা তার এখন আর নাই। জামাল ভুঁইয়া বর্তমান দলের অধিনায়ক, তার যদি তাকে সরিয়ে দেয়া হয়, সেই জায়গায় আপনি অধিনায়ক হিসেবে আসলে কাকে দেখছেন? হামজাকে দিয়ে দেওয়া উচিত স্টেট হয়ে, সে আরও থুলো হয়ে খেলবে। হামজা তো এমনিতেই আমরা দেখি যে ম্যাচের সময় আসলে অধিনায়কের ভূমিকাই পালন করে। হ্যাঁ, হি ইজ এ ভেরি গুড লিডার। এই 90 মিনিটস তার লিডিংয়েই কিন্তু বাংলাদেশ টিম ফুটবল খেলছে, এবং খুব দুর্দান্তভাবে খেলছে তারা। আর হামজার পরবর্তীতে যদি কাউকে দেয়, হামজা তো ধরুন হচ্ছে দীর্ঘ সময়, কত সময় খেলতে পারবে আমরা জানি না। আপনি একটু আগে বলছিলেন যে জেলা ফুটবল লিগগুলো চালু করা বা ফুটবলের যে কাঠামো তৈরি করা, সেটা তো এখন আমাদের তৈরি হয়নি। হামজাদের সাথে তাল মিলানো ফুটবলাররা তাহলে আসলে কোথা থেকে উঠে আসবে? সেটাই আমাদের প্রশ্ন। এবং এই যে বাইরে থেকে সার্চিং করে প্লেয়ার আনা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, এটা দিয়ে কতদিন চলবে? আমাদের লোকাল সাপোর্ট যদি আমরা না দিতে পারি, তাহলে তো ফুটবল সাস্টেন করবে না। এবং আমরা অনূর্ধ্ব-20-এও খেলা চলছে, সেখানেও দেখলাম বাংলাদেশ বেশ ভালো করছে। সেখানেও কি আসলে আরেকটু পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এই ইয়ত দলগুলোকে আরও বেশি করে ইন্টেন্সিভ ট্রেনিংয়ে রাখা উচিত, এবং এদেরকে এদের মনোভূত যে বিদেশে আরও ভালো ভালো কোচ আছে, এদেরকে যদি নিয়ে ওখানে ট্রেন আপ করা যায়, ডেফিনেটলি আমাদের টিম আবার পুরনো দিনে ফিরে যাবে ইনশাআল্লাহ। সেখানেও কিন্তু একটা আলোচনা উঠেছে যে প্রবাসী ফুটবলাররা আছে, বাংলাদেশে বংশোদ্ভূত বা দেশি যে ফুটবলার আছে, তাদের মধ্যে কম্বিনেশনটা হচ্ছে না। অনেকে অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা সবচেয়ে বেশি চোখে পড়েছে, যে দেশি ফুটবলাররা মানে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে পাস দিতে চাচ্ছে না। এই বিষয়গুলো আসলে না, যে
ফুটবল এমন একটা জিনিস, আপনি পাস না দিয়ে পারবেন না। সে হয়তো সুন্দর জায়গা কিংবা কোনো ওয়ে ক্রিয়েট করতে পারছে না, যেই জন্য পাসটা দিতে পারছে না, বাট পাসটা দিতেই হবে তাকে। আরেকটু ফিরতে চাই আপনার সাথে, একটু আগে গল্প করছিলাম যে প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, আমরা বিরতিতে আপনি একটা ছবি দেখাচ্ছিলেন আমাকে, এই ছবির গল্পটা একটু আমি যদি জানতে চাই যে আসলে এই ছবিটা একটু। এটা হলো আমাদের মহামান্য প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, উনি আমাকে বলছেন যে ওই আমরা যদি সময়, একটু একটু স্ক্রিনে যদি হ্যাঁ, দেখাই। ওনার সময়ে ফুটবলটা এত তুঙ্গে ছিল, ইট ওয়াজ আনবিলিভেবল, এবং ওনার ডাইনামিক লিডারশিপে আমাদের দেশ অনেক উপরে গিয়েছিল। এবং উনি এসে বলছে, ইউ আর সো পপুলার, তুমি আমার দলের হয়ে ইলেকশন করো। আমি তখন বলছিলাম, স্যার লেট মি প্লে ফার্স্ট, দেন আই উইল জয়েন উইথ ইউ, নো প্রবলেম। আপনার ইলেকশনের কথা থেকে আবার একটা প্রশ্ন চলে আসছে যে আসলে এই যে আমরা যতটুক শুনছিলাম, যে দেখছিলাম আজকেও প্রধানমন্ত্রী বলেছেন যে খেলোয়াড়ি জীবনে রাজনীতির সাথে না জড়াতে। আমরা দেখছিলাম যে বিভিন্ন সময় আমাদের বেশ কয়েকজন ক্রীড়াবিদ তারা খেলোয়াড়ি জীবনে রাজনীতির সাথে জড়িয়েছেন, এই বিষয়গুলো নিয়ে কী বলবেন? না, এটা কখনোই হওয়া উচিত না। যেমন উনি আমাকে বলার পরেও কিন্তু আমি বলেছি, আমাকে খেলতে দেন, আমি আপনার নেশনকে সার্ভ করছি, তারপরে দেখা যাবে স্যার। আর এখানে সিদ্ধান্তটা আসলে সেই ক্রীড়াবিদকে নিতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি। এবং আপনার ক্যারিয়ার প্রথম, ক্যারিয়ার ভালো না হলে আপনি তো লংজিভিটি থাকবে না আপনার। একটু সাকিব মাশরাফিতে যেতে চাই, আপনি যেহেতু যদিও ফুটবলের মানুষ, রাজনীতির কথা এসেছে, সাকিব মাশরাফিকে নিয়ে আসলে কি বলবেন, তাদের রাজনীতিতে জড়ানো ক্রিকেট থেকে? সাকিব মাশরাফি ওরা কি জন্য যে জড়িয়েছে এটা ওরাই ভালো বলতে পারবে, বাট জড়ানো উচিত হয়নি। একজন ভালো প্লেয়ার, দক্ষ খেলোয়াড়, সারা বাংলাদেশ কেন সারা বিশ্ব তাদের চিনে। তুমি এর থেকে বড় বাবা তো আর কিছু হতে পারে না। সো আমি রাজনীতি করে আমি বড় একটা মাতবার হব, এটা আমার জীবনে কখনো আমি চিন্তা করি নাই। সাকিবকে নিয়ে একটু বলতে চাই, আরেকটু বিস্তারিত বলতে চাই, কারণ সাকিব আল হাসানকে দেশে ফেরানোর একটা আলোচনা চলছে। সাকিবের বাবা ছিল আমাদের সঙ্গে ফুটবলার, আপনাকে বলি, উনি আমাদের খুলনাতে ফুটবল খেলতেন এবং ভালো ফুটবলার ছিলেন। তো সেই হিসেবে আমি ওর বাবার সঙ্গে প্রায়ই কথা হতো। তো যখন এই দলের একটা নেতৃত্বে এসে এলো, তখন ওরা বাবা বলছো, দেখ দোস্ত, এই অবস্থা, আমার ছেলেকে তো নিয়ে এমপি বানিয়ে দিয়েছে। ইটস গুড, সে যদি ইচ্ছে না করে তাহলে সে হবে কেন? তার জন্য ভালো হয়েছে, তুমি দেখো এখন তার ক্যারিয়ার কোথায় যে দাঁড়ায়। আচ্ছা, এখন এই যে তার ক্যারিয়ারটা আসলে কোথায় গেছে, তিনি দেশে আসতে পারছেন না, Exactly. বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে Exactly. পারছেন না, এই বিষয়গুলো কি আর একটু তরুণ যারা আছে তাদেরকে ভাবাবে কিনা বা ভাবানো উচিত কিনা? না, এটা ডেফিনেটলি আমাদের ক্রিকেটের স্বার্থে এবং আমাদের জাতির স্বার্থে তাকে ফিরিয়ে আনা উচিত। তাকে ক্ষমা সুন্দর চোখে দেখে তাকে ক্ষমা করে টিমে ফিরে দেওয়া উচিত আমার মতে। যে মামলাগুলো আছে সেগুলো কি আপনার মনে হয় বাস্তবধর্মী মামলা কোনো সাহিবকে নিয়ে? এটা মামলাবাজ যারা তারাই বলতে পারবে, বাট আমার মনে হয় না সে এত ধরনের সে একজন দক্ষ ক্রীড়াবিদ হিসেবে এত অন্যায়ের ভিতর সে ঢুকতে পারে। যে সময় আসলে দেশের সমস্যা চলছিল, সাকিব আল হাসান দেশের বাইরে ছিলেন, তার নামে আসলে হত্যা মামলা হয়েছে, একজন গার্মেন্টস কর্মীকে তিনি খুন করার আদেশ দিয়েছেন বা এরকম একটা মামলা হয়েছে। আসলে এটা আপনার কি বিশ্বাসযোগ্য মনে হয় কিনা? আমার মনে হয় না এগুলো, আমার মনে হয় বানোয়াটি এগুলো। ওই ছেলে এগুলো করতে পারে, আই এম ডাউটফুল। আমার মনে হয় না সে এটা করেছে। এখন এটা ডিপেন্ড করে তার উপর, এবং তার কতটুকু প্রমাণ যারা কেস করেছে তাদের কাছে আছে, তারাই ভালো বলতে পারবে। আসলাম ভাই, আমরা অনেক লম্বা আলোচনা করছিলাম, সাকিব মাশরাফিতে চলে গেছে, আরও একবার ফুটবলে ফিরতে চাই। যদি একটু আমি আপনার কাছ থেকে কালকের রেজাল্ট প্রেডিকশন জানতে চাই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের, কি বলবেন বাংলাদেশ সিঙ্গাপুর? আমার মনে হয় কালকে আমাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন খুব স্ট্রংলি ধরে রাখতে হবে, যাতে করে আমরা গোল না খাই, গোল দিতে না পারি, বাট গোল খাওয়া যাবে না। এই সম্মান নিয়ে আমাদের দেশের সম্মান নিয়ে ফিরে আসা উচিত। স্কোরটা কেমন হতে পারে? 1-2 গোলের ডিফারেন্স হতে হবে। সেই জায়গায় কি বাংলাদেশকে জয়ী দেখছেন, না বাংলাদেশ 1-0 গোলে বা এক? আমি যে ফর্মুলায় আমি বলি, যদি কম্প্যাক্ট ডিফেন্স রেখে আমরা অফেন্স কি করলো ডাজন্ট ম্যাটার, বাট আমার ডিফেন্স গোল খাবে না, তাহলে হয়তো বা ড্র নিয়ে আমরা ফিরে আসতেও পারি। ড্র নিয়ে আমরা ফিরে আসতে পারি, বাংলাদেশ দল ড্র নিয়ে ফিরুক বা বাংলাদেশ দল সেখান থেকে জয় নিয়ে ফিরুক, সেটা আমরা চাইবো। যদি একটু বাংলাদেশের যে দর্শকরা সেখানে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন।
তাদের বলবো যে দেশের টানে সবাই যেন প্রাণ খুলে আমাদেরকে সাপোর্ট করে এবং প্লেয়ারদেরকে বেশি করে উৎসাহিত করে, যাতে করে ওরা ভালো ফুটবল প্রেজেন্ট করতে পারে। আসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে আসলে আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। নিশ্চয়ই আপনি আলোচনা এনজয় করেছেন এবং আমাদের যারা দর্শক আছেন তারাও এনজয় করেছেন। আজকের মতো আপনার কাছ থেকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে।